দেখো, আজকে আমাদের টপিকস হচ্ছে, আলোচনা করব যে টপিকসটার উপর, সেটা হচ্ছে প্লবতা। প্লবতা, যেটাকে আমরা বলি বায়োয়েন্সি, এবং আরেকটার সাথে করব প্লবক বল, যেটাকে আমরা বলি বায়োন্ট ফোর্স। তাহলে আমাদের আজকের টপিকস কি? প্লবতা এবং প্লবক বল। তো ফার্স্ট অফ অল আমি বলি প্লবতা। প্লবতাটা কি না, প্লবতাটা হচ্ছে একটা সামর্থ্য। কি সামর্থ্য? যদি কোনো একটা বস্তুকে কোনো তরল বা গ্যাসীয় মাধ্যমে, আমি ধরলাম এটা একটা পাত্র, এটা একটা তরল আছে, এই পাত্রের মধ্যে একটা তরল আমি রেখেছি, তাহলে এই পাত্রের মধ্যে একটা তরল রয়েছে। তাহলে এখন আমি যদি কোনো একটা বস্তুকে এই তরলের মধ্যে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করি, তাহলে কি দেখব? সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে আমরা দেখি না, তরলের ওজন বা তরলের ভর, যখন বস্তুটা তরলের মধ্যে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত থাকবে, তখন কি হয় না, বস্তুটা হালকা অনুভব করে, অর্থাৎ বস্তুটার ওজন, আপাত ওজন কমে যায়। কখন না, যখন বস্তুটা তরলের মধ্যে থাকে। তাহলে একটা বস্তুকে আমি তরলের মধ্যে যখনই ডুবিয়ে দেবো, তখন বস্তুটার কি হয় না, বস্তুটার ওজন কমে যায়, আপাতত ওজনের হ্রাস হয়। এবং সেই সাথে কি হয়, আমরা বলি না, যখনই একটা বস্তুকে তরলের মধ্যে আমি ডুবিয়ে দেবো, তখন ওই তরল বা গ্যাসীয় পদার্থটা ওই বস্তুটার ওজনের বিপরীত দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। তাহলে এখন একটা বস্তুকে যদি এই তরল মাধ্যমে যদি আমি একটা বস্তুকে ক্ষেত্রে ডুবিয়ে দিই, সম্পূর্ণ বা আংশিকভাবে যদি ডোবাই, তাহলে কি হবে, এই যে তরল বা গ্যাসীয় পদার্থটা এই বস্তুটার উপর একটা কি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার সামর্থ্যকে আমরা কি বলবো? এই ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার সামর্থ্যটাকে আমরা বলবো প্লবতা। ঠিক আছে? তাহলে কোনো তরল বা গ্যাসীয় মাধ্যমে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করা হলে, তখন ওই তরল বা গ্যাসীয় পদার্থটি বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার সামর্থ্যকে, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার সামর্থ্যকে, এই বল প্রয়োগ করার সামর্থ্যকে আমরা প্লবতা বলি। তাহলে এই ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার সামর্থ্যকে আমরা প্লবতা। এটা সম্পূর্ণ হতে পারে বা আংশিক নিমজ্জিত থাকতে পারে। ঠিক আছে? এবং এটা তরল পদার্থ হতে পারে অথবা অন্য গ্যাসীয় পদার্থ হতে পারে। বা এর আরেকটা ডেফিনেশন আমরা দিতে পারি এটা, বা আমরা যেটা আমি ফার্স্ট যেটা বলছিলাম, যে হালকা অনুভব করে। যখন এই বস্তুটাকে আমি তরলের মধ্যে ডুবিয়ে দেব, তখন কি হয়, বস্তুটা নিজেকে হালকা অনুভব করে। অত বস্তু তো অনুভব করার ক্ষমতা নেই। যদি আমি নিজে তরলের মধ্যে ডুবে যাই, কোনো একটা তরলের মধ্যে আমি যদি সম্পূর্ণভাবে আংশিক বা সম্পূর্ণরূপে যদি আমরা তরলের মধ্যে ডুবে যাই, তাহলে কি দেখবো, আমাকে নিজেকে হালকা অনুভব করি। তাহলে বস্তুর এই হালকা যে অনুভব করার সামর্থ্যকেও কিন্তু আমরা প্লবতা বলি। তাহলে এটা যদি বস্তু না হয়, যদি এর অনুভব করার ক্ষমতা থাকতো, তাহলে এই বস্তুটা কি অনুভব করতো? নিজেকে হালকা অনুভব করতো। তাহলে বস্তুটার এখানে হালকা অনুভব করার যে সামর্থ্য, সেটাকে আমরা প্লবতা বলি। এক্ষেত্রে বস্তুটার হালকা হওয়ার সামর্থ্যকে, এই বস্তুটার হালকা হওয়ার সামর্থ্যকে, হালকা হওয়ার সামর্থ্যকে আমরা প্লবতা বলি। তাহলে প্লবতার দুটো ডেফিনেশন দিলাম। এক ডেফিনেশন কি বললাম, যে যখনই একটা বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো একটা তরলের মধ্যে আমরা ডুবিয়ে দেবো, তখন ওই তরল বা গ্যাসীয় মাধ্যমটি বস্তুটার উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার যে সামর্থ্য, সেটাকে আমরা বলি প্লবতা। যে কোনো বস্তুকে যদি আমরা কোনো তরল বা গ্যাসের মাধ্যমে ডুবিয়ে দিই, তাহলে তা এই সামর্থ্যটা সে অর্জন করে। অর্থাৎ তরল বা গ্যাসের পদার্থটা চাইবে তার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতে, অর্থাৎ সে তার জায়গাতে ঊর্ধ্বমুখে আসতে দেবে না। এটা তার প্রপার্টিস, এটা সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
এক, সেটাকে আমরা প্রবণতা বলি, বা এই ডেফিনেশনকে অন্যরকমভাবে আমরা এক্সপ্লেনেশন করতে পারি। আমরা বলতে পারি যে এক্ষেত্রে এই বস্তুটা হালকা হওয়ার সামর্থ্য, অর্থাৎ বস্তুটা যখনই আমি তরল বা গ্যাসের মধ্যে ডুবিয়ে দেবো তখন কিন্তু সে হালকা হয়ে যাচ্ছে। এই হালকা হওয়ার সামর্থ্যকেও আমরা কিন্তু প্লবতা বলতে পারি। দুটো ডেফিনেশন আমি এক্ষেত্রে বললাম। ওকে, যেটাকে আমরা বলি বায়ান্সি বা প্লবতা। এবার নেক্সট আমি যদি একটা এক্সাম্পল দিই, তোমরা ছোটো থেকে এক্সাম্পলগুলোর সঙ্গে পরিচিত। যখন তোমরা কুয়োতে করে বালতিতে করে জল তোলো, কুয়োতে আগে বালতিতে করে জল তুলতে হতো, যখন বালতিটা কুয়োর জলের মধ্যে থাকতো তখন কিন্তু আমাদের তুলতে সুবিধা হতো, কষ্ট কম হতো। কিন্তু যখন জলের সারফেস থেকে যখন বালতিটা উপরে উঠতে থাকে তখন বেশি ভারী মনে হয়। ঠিক আছে, এরকম আমরা বড় একটা গাছের বড় একটা কোনো বস্তুকে আমরা সহজে টেনে নিয়ে যেতে পারি না, কিন্তু জলের মধ্যে এটাকে সহজে টেনে নিয়ে যেতে পারি, কারণ জলের মধ্যে ওর ওজন হালকা হয়ে যায়, যার ফলে আমরা সহজে নিয়ে যেতে পারি। তো এগুলো আমরা ব্যবহারিক হিসাবে দেখতে পারি, এক্সাম্পল হিসেবে বলতে পারি, এক্সপ্লেনেশন করতে পারি। নেক্সট আসি যে কেন এই ঊর্ধ্বমুখী বলটা কেন প্রয়োগ করছে। ঠিক আছে, আসছি একটু করে, তারপরে নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে প্লাবক বল। এটা গেল প্লাবতা। নেক্সট ডিসকাস করবো প্লাবক বল। তাহলে প্লাবক বলটা কি, যেটাকে আমরা বলি বায়ান্ট ফোর্স। বায়ান্ট ফোর্সটা হচ্ছে এই ঊর্ধ্বমুখী বলটাকেই আমরা বলবো, অর্থাৎ যখন একটা বস্তুকে কোনো তরল বা গ্যাসের মাধ্যমে যখন সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করা হয়, তখন ওই তরল বা গ্যাসীয় মাধ্যমটি বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলবো কি, যেটাকে আমরা বলি ঊর্ধ্বমুখী বল বা ঊর্ধ্বঘাত বলতে পারি। সেই ঊর্ধ্বমুখী যে ঘাতটা প্রয়োগ করছে সেই ঘাতটাকে আমরা কি বলবো, প্লবক বল। যে ঊর্ধ্বঘাত প্রয়োগ করছে সেই ঘাতটাকে আমরা কি কিন্তু প্লবক বল বলি। নেক্সট বলি প্লবক বল, যেটাকে বলি বায়ান্ট ফোর্স। বায়ান্ট ফোর্সটা কি না, বায়ান্ট ফোর্সটা হচ্ছে এই আপওয়ার্ড ফোর্স। আর আপওয়ার্ড ফোর্স, এই আপওয়ার্ড ফোর্স অন দ্য ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালটাকে আমি তরল বা গ্যাসে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করেছি, তারপর যে আপওয়ার্ড ফোর্সটা ক্রিয়েট করছে, এই আপওয়ার্ড ফোর্সটাকে আমরা কি বলি, বায়ান্ট ফোর্স। তাহলে এই আপওয়ার্ড ফোর্সটাকে আমরা বলবো, এই আপওয়ার্ড ফোর্সটাকে আমরা বলবো কি ফোর্স, এই আপওয়ার্ড ফোর্সটাকে আমরা বলবো বায়ান্ট ফোর্স। ওকে, তাহলে এই ঊর্ধ্বমুখী বলটা, তাহলে এই ঊর্ধ্বমুখী যে বলটা ক্রিয়া করছে সেই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলবো বায়ান্ট ফোর্স। তাহলে বায়ান্সিটা কি, বায়ান্সিটা হচ্ছে একটা সামর্থ্য, আর বায়ান্ট ফোর্সটা কি, বায়ান্ট ফোর্সটা হচ্ছে এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলবো বায়ান্ট ফোর্স। ওকে, তো নেক্সট আমরা কি করবো, এই বায়ান্ট ফোর্সের রাশিমালা বের করবো, বায়ান্ট ফোর্সের রাশিমালা ক্যালকুলেট করবো। তো নেক্সট হেডিং করবো, এটা গেল বায়ান্সি, বায়ান্ট ফোর্সের ডেফিনেশন বললাম। নেক্সট চলো ক্যালকুলেট দ্য বায়ান্ট ফোর্স, হেডিং করো ক্যালকুলেট দ্য বায়ান্ট ফোর্স। অর্থাৎ প্রবণতা বলের মান নির্ণয় করব। ঠিক আছে, তো প্রবণতা বলের মান নির্ণয় করার জন্য আমরা কি করলাম, একটা পাত্র কন্টেনার আমরা কনসিডার করলাম এবং এর মধ্যে আমি একটা তরল পদার্থ রাখলাম। এখন একটা বস্তুকে কি করলাম, এর মধ্যে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করতে পারি। আমি ধরলাম একটা বস্তু এর মধ্যে এখানে আছে, সম্পূর্ণরূপে নিমজ্জিত আছে তরল পদার্থের মধ্যে। এটা একটা বস্তু সম্পূর্ণরূপে এই তরল পদার্থের মধ্যে নিমজ্জিত হয়েছে। এটা ঘনকাকৃতি বস্তু হতে পারে, সিলিন্ড্রিক্যাল শেপ হতে পারে, যে কোনো শেপ হতে পারে। এটা আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরলাম এক্ষেত্রে যে বস্তুটাকে আমরা নিমজ্জিত করেছি সেটা কোনো এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ, এরকম একটা সলিড একটা বস্তুকে, এটা কিন্তু ফাঁপা না, এই চংটা সলিড। ঠিক আছে, অর্থাৎ এরকম সলিড একটা সিলিন্ডারকে, এরকম সিলিন্ড্রিক্যাল কোনো একটা বস্তুকে আমি এই তরলের মধ্যে কি করলাম, সম্পূর্ণরূপে নিমজ্জিত করলাম। তো সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে কি আমরা কি জানি, অ্যাকর্ডিং টু বায়ান্সি আমরা বলতে পারি, অ্যাকর্ডিং টু বায়ান্সি আমরা বলতে পারি যখনই এটাকে তরলের মধ্যে সম্পূর্ণরূপে নিমজ্জিত করবো এরপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। কে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে একটা সামর্থ্য অর্জন করে, এই তরল বা গ্যাসীয় মাধ্যমটি একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার সামর্থ্য অর্জন করে, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার সামর্থ্য অর্জন করে। ওকে, তো চলো তাহলে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে এবং সেই বলটাকে আমরা বলি প্লবক বল। আচ্ছা, আমরা যদি এখন দেখি যে যখনই একটা বস্তুকে এর মধ্যে ডুবিয়ে দেবো তখন কিন্তু এক্ষেত্রে যে তরলগুলো পাশাপাশি যে তরল আছে, অর্থাৎ এইদিকে একটা প্রেশার ক্রিয়েট করবে, ঠিক সিমিলারলি এইদিকে তরল এইদিকে একটা ফোর্স ক্রিয়া করবে, এইদিকে ফোর্স ক্রিয়েট করবে, এখানে ফোর্স ক্রিয়েট করবে, এখানে ফোর্স ক্রিয়েট করবে।
অর্থাৎ এই সিলিন্ড্রিক্যাল শেপ, মানে এটা যদি সিলিন্ড্রিক্যাল শেপ হয় তাহলে এইদিকে তরলটাকে আমি এখানে ধরলাম কোনো একটা পাত্র আছে, আমি এটাকে ডুবিয়ে দিয়েছি, তাহলে এইদিকে ফোর্স ক্রিয়েট করছে, এইদিকে ফোর্স ক্রিয়েট করছে, এটাকে এইদিকে ফোর্স ক্রিয়েট করছে, আবার উপরের দিকে এইদিকে ফোর্স ক্রিয়েট করছে। অর্থাৎ এই যে পাশাপাশি যে ফোর্সগুলো আছে তাতে টোটাল যদি আমরা রেজাল্টিং ফোর্স করি দেখবো রেজাল্টিং ফোর্সটা কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ফোর্সগুলো পরস্পরকে কি করছে, ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে এইদিকে যে ফোর্সটা তরলটা যেদিকে যে ফোর্স ক্রিয়া করবে, ঠিক এই পাশের তরলটা এইদিকেও ঠিক সেম পরিমাণ ফোর্স ক্রিয়েট করে, ফলে এই ফোর্সগুলো কি করে পরস্পর ক্যান্সেল হয়ে যায়। ওকে, তাহলে এইদিকে তরল যা ফোর্স ক্রিয়েট করছে এইদিকে তরল সেম পরিমাণ ফোর্স ক্রিয়েট করছে। কারণ আমরা কি জানি না, এই লাইন বরাবর কোনো তরল পদার্থে আমরা অলরেডি আগের ক্লাসে ডিসকাস করেছি যে তরলের কোনো একটা মানে কোনো একটা লাইন বরাবর যে কোনো বিন্দুতে চাপ সমান। তাহলে এইদিকে যদি যা তরলের চাপ, এই লাইন বরাবর এইদিকে তরলের চাপ যা, এইদিকে তরলের চাপ যা, এইদিকে তরলের চাপ যা, আমি যদি এই সিলিন্ড্রিক্যাল বস্তুটাকে যদি এখান থেকে সরিয়ে এইখানে নিয়ে চলে আসি তাহলে এক্ষেত্রেও তরল যা চাপ দেবে, এইদিকে তরল যা চাপ দেবে, এইদিকে তরল সেম চাপ দেবে। কারণ একই লাইন বরাবর আমরা কি জানি তরলের চাপ সমান হয়। ঠিক আছে, এখানে রাখতে পারি, এটাকে এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, যে কোনো বিন্দুতে রাখি না কেন পাশাপাশি যে তরলের টোটাল চাপটা কিন্তু রেজাল্টিং টোটাল ফোর্সটা কিন্তু 0 হয়ে যাবে। বুঝে গেল? কারণ এইদিকে চাপ তরলের এইদিকে চাপ সমান, কারণ এইদিকে চাপটা তরলের চাপ, ফোর্সটা কোথা থেকে আসছে, তরলের চাপ থেকে ফোর্সটা আসছে, এখানে যে তরলটা আছে এইদিকে চাপ দিচ্ছে, এইদিকে চাপ এইদিকে চাপ সেম, কারণ একই লাইন বরাবর চাপ সবসময় ইকুয়াল হয়। কিন্তু আমি বলতে পারি না এই উপরে যে চাপ দিবে, অর্থাৎ এই সারফেসের উপরে যে চাপ দেবে তরলটা নিচে কিন্তু সেম পরিমাণ চাপ দেবে না, কারণ আমরা জানি তরলের এখানে যা চাপ এই পয়েন্টের চাপ কিন্তু সমান না। কিন্তু আমি বলতে পারি তরলের এখানে যা চাপ এখানে চাপ সমান, কিন্তু এই পয়েন্টের তরল যে পরিমাণ চাপ দেবে এই পয়েন্টে কিন্তু তরল সেম পরিমাণ চাপ দেবে না। বুঝা গেল? তাহলে এক্ষেত্রে আমি দুটো পয়েন্ট নিলাম, এই পয়েন্ট আমি ধরলাম উপরের সারফেসটাকে নিলাম এ সারফেস এ, আর এই সারফেসটা নিলাম সারফেস বি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি কনসিডার করলাম এ বি, এই ডিস্টেন্সটা আমি ধরলাম কত ডিস্টেন্স, এইচ। এ বির মধ্যে ডিস্টেন্সটা কত, এই সিলিন্ড্রিক্যাল শেপের হাইট হচ্ছে এইচ। ওকে, তো বলো এই পয়েন্টে প্রেশার আমি ধরলাম, এই পয়েন্টের চাপ হচ্ছে পি এ, দিস ইজ ইকুয়াল টু কত হবে, পি এ। অর্থাৎ এখানে এই পয়েন্টে তরলের কত পরিমাণ চাপ দেবে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা যদি সারফেস থেকে যদি এই ডিস্টেন্সটা H1 হয় এবং এখান থেকে এই ডিস্টেন্সটা যদি H2 হয়, কারণ আমরা জানি চাপ কেবলমাত্র হাইটের উপর ডিপেন্ড করে, তাহলে পি এ কত হবে, তাহলে পি এ হবে একটা হচ্ছে এ কি ফোর্স, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, এখানে বায়ুমণ্ডলীয় চাপ আমি ধরলাম পি নট, তাহলে পি নট প্লাস H1 রো জি। ওকে, আগের ক্লাসে ডিসকাস করছি, যদি এটা কেউ না বুঝতে পারো তাহলে আগের ভিডিও দেখবে, তারপরে এই ভিডিওটা শুরু করবে। ওকে, তো এই পয়েন্টে চাপ কত হবে, পি এ ইজ ইকুয়াল টু হবে পি নট হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, যেটা তরলের উপর ক্রিয়া করছে, যে বায়ুমণ্ডলীয় চাপ পি নট প্লাস H1 রো জি। H1 হচ্ছে তরলের সারফেস থেকে এই ডিস্টেন্সটা H1, সো H1 রো জি। নেক্সট পিবি, তাহলে পিবি কত হবে, পিবি দিস ইজ ইকুয়াল টু পি নট প্লাস H2 রো জি। তা আমার বলতে পারি পি এ মাইনাস পিবি কত হবে তাহলে, ওকে, তাহলে পি এ মাইনাস পিবি, পি কোন ফোর্স চাপটা, এখানে চাপ বেশি হবে না এখানে চাপ বেশি হবে, তাহলে যেহেতু এই হাইট বেশি তাহলে বলবো এই পি বিন্দুতে অর্থাৎ তরলটা এইদিকে যে চাপ দিচ্ছে এই চাপটা এইদিকে এইদিকে যে চাপটা দেবে অর্থাৎ পিবির ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিক বরাবর তরলের চাপটা নিচের সারফেস তরলের চাপটা বেশি হবে, উপরের সারফেসে তরল যে পরিমাণ চাপ দেবে তার থেকে নিচের দিকে চাপটা কিন্তু বেশি হবে, সেটা কত হচ্ছে পি নট প্লাস এইচ রয়েছে। ঠিক আছে, যদি এক্ষেত্রে আমরা পি বি মাইনাস পি এ করি, পিবি মাইনাস পি এ, দিস ইজ কত হবে, এটা পিবি মাইনাস পি এ, এটা হবে H2 রো জি মাইনাস H1 রো জি, কারণ এক্ষেত্রে পি নট ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো এটা আমি বলতে পারি H2 মাইনাস H1 রো জি। তাহলে H2 মাইনাস H1 মানে হচ্ছে টোটাল ডিস্টেন্সটা থেকে আমরা এই ডিস্টেন্স যদি ক্যান্সেল করি তাহলে H2 মাইনাস H1 দিস ইজ ইকুয়াল টু বলতে পারি এই ডিস্টেন্সটা, অর্থাৎ H ইজ ইকুয়াল টু বেসিক্যালি H2 মাইনাস H1, টোটাল ডিস্টেন্সটা থেকে এটা যদি আমরা ক্যান্সেল করি সেটাকে আমরা কি বলতে পারি H, তো দিস ইজ ইকুয়াল টু বলবো H রো জি। তাহলে এক্ষেত্রে পিবি এবং পিএ এই দুটো পয়েন্টের মধ্যে চাপের পার্থক্য হচ্ছে H রো জি। ওকে,
তাহলে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরে নিলাম এখানে দুটোর ক্ষেত্রে যেহেতু বায়ুমণ্ডলের চাপ আছে, বায়ুমণ্ডলের চাপটাকে আমরা ধরছি না, দুটোর ক্ষেত্রে নেগলেক্ট করছি, শুধুমাত্র হাইট ক্যালকুলেট করছি। ওকে, তো আমাদের সুবিধার জন্য আমরা কি ক্যান্সেল করছি না, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, পি নটটাকে বায়ুমণ্ডলীয় অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে আমরা বোথ সাইডে ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, রাখতেও পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু আমি যেহেতু এখানে হাইড্রোর উপর ডিপেন্ড করছে H1 রোজি আর এটা হচ্ছে H2 রোজি লিখলাম, অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে ক্যান্সেল করলাম। তো পিএ পেলাম, পিবি পেলাম, পিবি মাইনাস পি। তাহলে আমরা কি দেখলাম, যখনই একটা বস্তু তরলের মধ্যে নিমজ্জিত হচ্ছে তারপর দুটো ফোর্স ক্রিয়েট করছে, তাহলে এই দিকে চাপ যেহেতু আলাদা, অর্থাৎ উপরের তরলটা একে যে পরিমাণ চাপ দিচ্ছে, নিচের তরলটা একে সেই পরিমাণ তার থেকে অনেক বেশি চাপ দিচ্ছে, সেজন্য কিন্তু চাপ বেশি দেওয়ার জন্য কিন্তু তাহলে চাপ বেশি দেওয়া মানে এই সারফেসের উপর বেশি ফোর্স ক্রিয়েট করবে, কারণ চাপ ইজিক্যালটা আমরা জানি বল বাই ক্ষেত্রফল। ওকে, অলরেডি আমরা জানি, আমরা চাপের ডেফিনেশন আমরা শিখিয়েছি খুব ভালোভাবে, যে পারপেন্ডিকুলার ফোর্স বাই এরিয়া, চাপ ইজিক্যাল টু পারপেন্ডিকুলার ফোর্স বাই এরিয়া। মনে করো পারপেন্ডিকুলার ফোর্স বাই এরিয়া, শুধু ফোর্স বলবে না, লম্ব বল বাই ক্ষেত্রফল। তাহলে এই দিকে যে লম্বলম্বী যে বলটা ক্রিয়েট করছে অর্থাৎ পারপেন্ডিকুলার যে ফোর্সটা ক্রিয়েট করছে, সে পারপেন্ডিকুলার ফোর্স বাই এরিয়া। তাহলে এই দিকে চাপ বেশি হলে পারপেন্ডিকুলার ফোর্সটাও বেশি হবে, এরিয়া সেম, এখানকার এরিয়া যা এখানকার এরিয়া কি সেম এরিয়া, যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল বডি, তাহলে এর এরিয়া যদি এ হয়, ক্রস সেকশনাল এরিয়া, এর ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, তাহলে এইদিকে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে এইদিকে সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। এইদিকে ফোর্সটা বেশি হবে কার থেকে, এইদিকে ফোর্সের তুলনায়। তাহলে তরল এইদিকে কত পরিমাণ আমি দেখবো এই বস্তুটার উপর রেজাল্টিং ফোর্সটা কি হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই ফোর্সটা আমি ধরলাম F2 ফোর্স, তাহলে এখানে আপওয়ার্ড ফোর্সটা F2 আর নিচের দিকে ফোর্স ক্রিয়েট করছে F1 ফোর্স। তাহলে এক্ষেত্রে আমি F2 ভ্যালু কি বলতে পারি, F2 ইজিক্যাল টু কত হবে, তাহলে F2 ইজিক্যাল টু এই ফোর্সটা কার জন্য এসেছে না, নিচের তরলটা যে পরিমাণ চাপ দিচ্ছে চাপের জন্য তৈরি হয়েছে F2 ফোর্সটা। তো চাপ কত দিয়েছে পিবি, বি পয়েন্টে তরল ঊর্ধ্বমুখী কত পরিমাণ চাপ দিয়েছে, পিবি ইজিক্যাল টু H2 রোজি। তো আমরা লিখতে পারি F2 ইজিক্যাল টু, তাহলে ফোর্স ইজিক্যাল টু কি, চাপ ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল, তাহলে ফোর্স ইজিক্যাল টু চাপ ইন্টু ক্ষেত্রফল, তাহলে চাপ কত পিবি ইন্টু এরিয়া, ক্রস সেকশনাল এরিয়াটা আমি ধরলাম এ, তাহলে পিবি ইন্টু এ। ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়াটাকে এ না ধরে যেহেতু এ পয়েন্ট আমি হিসেবে ধরেছি, তো ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি ধরলাম এ ড্যাশড, তাহলে পিবি ইন্টু এ ড্যাশড। আচ্ছা F1 কত হবে, তাহলে F1 দিস ইজ ইকুয়াল টু, তাহলে এই পয়েন্টে প্রেসার কত, এখানে প্রেসার হচ্ছে PA, তাহলে PA ইন্টু এরিয়াটা সেম, দুটো সিলিন্ড্রিক্যাল শেপ হওয়ার জন্য এটা হচ্ছে এ ড্যাশটি থাকবে, তাহলে এখানে F2 ইজ ইকুয়াল টু, তো অলরেডি আমরা জানি যে FB ইজ ইকুয়াল টু, আমরা অলরেডি এখানে জানি যে এক্ষেত্রে এ বি পয়েন্টে যা প্রেসার গ্রেটার দেন PA, অর্থাৎ বি পয়েন্টে চাপের থেকে এ পয়েন্টে চাপ কম। তো এই কারণে আমি বলতে পারি এক্ষেত্রে F2 দিস ইজ গ্রেটার দেন F1। তার নিচের দিকে অর্থাৎ এই F2 এর ভ্যালুটা সবসময় F1 যে পরিমাণ ফোর্স দিচ্ছে F2 তার থেকে বেশি দিচ্ছে, এই যতটা পরিমাণ বেশি দিচ্ছে সেটাই হচ্ছে কি বায়ন্ড ফোর্স, ওটাই ঊর্ধ্বমুখী বল। তো বায়ন্ড ফোর্সটা বেসিক্যালি হচ্ছে এই বস্তুটার উপর লব্ধি বল, আমরা এটাকে লব্ধি বলও বলতে পারি বা ঊর্ধ্বঘাতও বলতে পারি। ওকে, তাহলে বেসিক্যালি তাহলে বায়ন্ড ফোর্সটা হচ্ছে এইদিকে F1 ফোর্স দিচ্ছে, এইদিকে F2 ফোর্স দিচ্ছে, যেখানে F2টা বেশি সেই জন্য রেজাল্টিং ফোর্সটা অর্থাৎ একজন এইদিকে 5 নিউটন একজন 10 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে রেজাল্টিং ফোর্স কত 5 নিউটনই হবে, 10 - 5 দিস ইজ 5 নিউটন। যেহেতু এখানে F2 গ্রেটার দেন F1 সেই জন্য বলবো তাহলে এর উপর রেজাল্টিং ফোর্সটা কত হবে F2 মাইনাস F1, এটা এর রেজাল্টিং ফোর্স, যেটাকে আমরা কি বলেছি, এটাকে আমরা বলেছি বায়ন্ড ফোর্স বা প্লবক বল, এটা হচ্ছে প্লবক বল। F2 মাইনাস F1টা বের করে নিই, F2 মাইনাস F1টা আমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, F2 মাইনাস F1, F2 ইজ ইকুয়াল টু, তাহলে কি F2 ভ্যালু বসিয়ে দাও PB ইন্টু এ ড্যাশড মাইনাস F1 এর ভ্যালু কত PA ইন্টু এ ড্যাশড। ওকে, তাহলে এটা পেলাম আমি প্লবক বলের রাশি মান, তাহলে তাহলে দেখো পিবি ইন্টু এ ড্যাশড, পিএ ইন্টু এ ড্যাশড, এ ড্যাশটা কমন নিয়ে নিচ্ছি, পিবি মাইনাস পিএ করছি। আচ্ছা পিবি মাইনাস পিএ সমান অলরেডি আমরা কি পেয়েছি, দেখো পিবি মাইনাস পিএ দিস ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি এইচ রো জি, এইচ রো জি। আচ্ছা যে ক্ষেত্রে আমি একটু লিখে নিই, এক্ষেত্রে কতগুলো যে টার্মগুলো ইউজ করছি টার্মগুলো সম্বন্ধে লিখে নিই। অলরেডি জানি আমরা এইচ ওয়ান হচ্ছে এই ডিস্টেন্সটা সারফেস থেকে এ পয়েন্টের ডিস্টেন্স, H2 হচ্ছে এটা ডিস্টেন্স। আচ্ছা রোটা কি, এক্ষেত্রে রো হচ্ছে ডেনসিটি অফ লিকুইড, আমি এখানে লিখে দিচ্ছি রো, ক্ষেত্রে যেটা রো কনসিডার করেছি সেটা হচ্ছে ঘনত্ব, তরলের ঘনত্ব, ডেনসিটি অফ
লিকুইড, যে লিকুইডের মধ্যে আমি বস্তুটাকে নিমজ্জিত করছি সেই লিকুইডের ডেন্সিটি রো। এইচ হচ্ছে ডিফারেন্স H2 - H1, যেটা হচ্ছে এইচ, ঠিক আছে। আরেকটা হচ্ছে এ ড্যাশ, এ ড্যাশ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, সিলিন্ড্রিক্যাল শেপটা এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল, তাহলে এ ড্যাশটার ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া। তো চলো তাহলে এক্ষেত্রে আসি, তাহলে পিবি মাইনাস পিএ, তাহলে এটা হবে পিবি মাইনাস পিএ ইন্টু এ ড্যাশ। তো পিবি মাইনাস পি এর ভ্যালু আমরা কত কি জানি, এইচ রো জি, এখানে এইচ রো জি পুট করে দিলাম, এইচ রো জি ইন্টু এ ড্যাশ। দেখো এইচ ইন্টু এ ড্যাশ, এইচ ইন্টু এ ড্যাশ মানে কি, এ ড্যাশটা হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল শেপের ক্রস সেকশনাল এরিয়া, আর এইচটা হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল শেপের উচ্চতা। তাহলে উচ্চতা আর ক্ষেত্রফল জানি, তাহলে সিলিন্ড্রিক্যাল শেপের উচ্চতা এইচ, আর এটা হচ্ছে এ ড্যাশটা হচ্ছে কি, এ ড্যাশটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ ড্যাশ। তাহলে আমরা জানি কোনো একটা সিলিন্ড্রিক্যাল শেপের যদি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে যদি তার উচ্চতা গুণ করে তাহলে কি আসে, এর আয়তন চলে আসে। এটা ইজিক্যাল টু আমি লিখতে পারি এর আয়তন ভি লিখতে পারি, অর্থাৎ ভি রো জি। তাহলে এটাই হচ্ছে কি প্লবক বলের রাশিমালা, ভি রো জি। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমি তরলের মধ্যে নিমজ্জিত করে দিই, আচ্ছা এটা সিলিন্ড্রিক্যাল শেপ না হয় যদি অন্য কোনো শেপ হয় কোনো অসুবিধা নেই, সবার ক্ষেত্রে ফর্মুলা কিন্তু সেম, ভি রো জি। ভিটা কি না, ভিটা হচ্ছে ওই বস্তুটার আয়তন, এখানে আমরা সিলিন্ড্রিক্যাল শেপ নিয়েছি এই জন্য আমরা পেয়েছি রাশিমালাটা ভি, ভিটা হচ্ছে তার আয়তন। এই ভিটা এখানে ব্র্যাকেট লিখে রাখবে যে ভিটা কি, ভিটা বেসিক্যালি এইচ ইন্টু এ ড্যাশ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আয়তন। এই যে এইচ ইন্টু এ ড্যাশ, সেখান থেকে ভি লিখেছি রো জি, ঠিক আছে। এইচ ইন্টু এ ড্যাশটা হচ্ছে ভি, তো ভি রো জি। তাহলে দেখলাম প্রবক বলটা যেখানে পেলাম রাশিমালাতে ভি রো জি, অর্থাৎ ভি রো জি বলতে ভিটা হচ্ছে এই বস্তুটার আয়তন, ওকে, আর রো হচ্ছে এই তরলের ঘনত্ব, আর জি হচ্ছে তার অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমি একে বলতে পারি এবার ক্যারেক্টারিস্টিক্স আছে, এই প্লবক বলের কিছু বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করবো, এক্সপ্লেনেশন করবো প্লবক বলের কিছু বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স। চলো হয়ে গেছে সবার, কোনো জায়গায় কোনো আশা করি বুঝতে অসুবিধা নেই, যদি বুঝতে অসুবিধা থাকে ভিডিওটাকে পজ করে বা ভিডিওটাকে ঘুরে একবার দেখে নেবে। আচ্ছা নেক্সট আমরা ডিসকাস করবো ক্যারেক্টারিস্টিক্স অফ বায়ান্ট ফোর্স। ক্যারেক্টারিস্টিক্স, এক ক্যারেক্টারিস্টিক্স কি বলবো বায়ান্ট ফোর্স সম্পর্কে। না বায়ান্ট ফোর্সটা দেখলাম যে বায়ান্ট ফোর্সটা কোন কোন টার্মের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা তরলের মধ্যে ডুবিয়ে দিই, কোনো একটা বস্তুকে তরলের মধ্যে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করি, তাহলে সেক্ষেত্রে এই ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ বস্তুটার উপর যে ঊর্ধ্বমুখী বলটা, এই ঊর্ধ্বমুখী বলটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে বস্তুটার আয়তন, একটা হচ্ছে ভলিউম, ভলিউম অফ দ্য বডি, যে বডিটাকে আমি সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করেছি। তাহলে এক্ষেত্রে বায়ান্ট ফোর্স, বায়ান্ট ফোর্স buoyant force depend on volume of the body, ঠিক আছে। একটা হচ্ছে বডিটার ভলিউম আয়তনের উপর ডিপেন্ড করে, এক। নেক্সট আর কার উপর ডিপেন্ড করে, যেটা ডিপেন্ড হচ্ছে ভলিউম অফ দ্য বডি। নেক্সট হচ্ছে রো, রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, যে লিকুইডের মধ্যে বস্তুটাকে ডোবানো আছে। নেক্সট হচ্ছে ডেন্সিটি of the liquid, and G হচ্ছে gravitational acceleration। তাহলে আমরা তিনটে বিষয় দেখলাম যে বায়ান্ট ফোর্স ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ভলিউম, যে বস্তুটাকে ডুবিয়েছে তার আয়তন, এবং যে তরলের মধ্যে ডুবিয়েছে সেই তরলের ডেন্সিটি ঘনত্বের উপর, এবং 3 নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করছে। ওকে, তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করছে এই বায়ান্ট ফোর্সের ভ্যালু। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে বস্তুটাকে আমরা ডুবিয়েছি, এই বস্তুটাকে যদি আমরা এখানে থাকলে, আমি সাপোজ ধরলাম, নেক্সট পয়েন্ট পাবো ডিসকাস করি, 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা এক্সপ্রেশন করছি। দেখো যদি বস্তুটাকে এখানে ডুবিয়ে রাখি, তাহলে এক্ষেত্রে যে বায়ান্ট ফোর্স হবে, যদি এটাকে আমি এখানে রাখি, তাহলে ফার্স্ট রেখেছিলাম এখানে, বস্তুটাকে এখানে রেখেছি আর 3টা পজিশনে রেখেছি, তাহলে 3টা পজিশনের জন্য কি বায়ান্ট ফোর্স
ভ্যালু আলাদা আলাদা হবে। অর্থাৎ যদি বস্তুটাকে আমরা এখানে রাখি তাহলে এর উপর যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে, এর উপর যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে, এর উপর যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে, অর্থাৎ যখন এখানে রেখেছি তখন বায়ন ফোর্স, যখন এখানে রেখেছি তখন বায়ন ফোর্স, যখন এখানে রেখেছি তখন বায়ন ফোর্স। এটা কি আলাদা হবে না একই হবে? না, তিনটের ভ্যালু একই হবে। ঠিক আছে, তো তরলের মধ্যে নিমজ্জিত করে নিলে তাহলে যে কোনো জায়গাটা বায়ন ফোর্সের ভ্যালু কিন্তু সেম, কারণ বায়ন ফোর্সটা ডিপেন্ড করছে না এই কতটা উপরে আছে বা কতটা নিচে আছে। অর্থাৎ যখনই একটা বস্তুকে আমি তরলের উপর সম্পূর্ণ নিমজ্জিত, তিনটেই সম্পূর্ণভাবে নিমজ্জিত আছে, তার মানে আমাকে বুঝে নিতে হবে এক্ষেত্রে ঊর্ধ্বমুখী বল তিনটার ক্ষেত্রে সেম হবে। আর আমরা অলরেডি এক্সপ্লেনেশন করে এসেছি যে বস্তু এই তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে বায়ন ফোর্সটা, এক্ষেত্রে উচ্চতার উপর নির্ভর করবে না। ঠিক আছে, তাহলে একটা বস্তু কতটা গভীরে আছে তার উপর ডিপেন্ড করবে না বায়ন ফোর্স। নেক্সট হচ্ছে এটা, যে বস্তুটা কতটা গভীরে আছে তার উপর ডিপেন্ড করে না, কখনো বায়ন ফোর্সের ভ্যালু তার উপর ডিপেন্ড করে না। বা বস্তুটাকে যদি পাশাপাশি রাখি তবুও কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত রাখলে যে কোনো জায়গাতে বায়ন ফোর্সের ভ্যালু কী হবে? ইকুয়াল হবে। আচ্ছা, বায়ন ফোর্সটা কেন হয়? আমি একটু আগে এক্সপ্লেনেশন করছি কেন হয়। কারণ আমরা দেখেছি বায়ন ফোর্সে যখন রাশিমালা বের করতে শিখলাম তখন আমি এটা আরেকবার বলি যে রাশিমালাতে দেখলাম যখনই এই বস্তুটাকে আমি তরলের মধ্যে নিমজ্জিত করে দিলাম, তরলের মধ্যে যখন নিমজ্জিত করলাম তখন দেখলাম কি হয় না, এর উপর এই দিকেও প্রেশার ক্রিয়েট করছে, এই দিকেও প্রেশার ক্রিয়েট করছে। এই প্রেশারটা কে দিচ্ছে? এই নিচের তরলটা এর উপরে প্রেশার দিচ্ছে। এইদিকেও প্রেশার ক্রিয়েট করছে, এইদিকে প্রেশার ক্রিয়েট করছে। তাহলে এইদিকে প্রেশার যায়, এইদিকে প্রেশার সেম হওয়ার জন্য পাশাপাশি রেজাল্টিং ফোর্সটা কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে এই যে বস্তুটা আমি যেটা নিয়েছি, এই বস্তুটার ক্ষেত্রে এই দিকে যা প্রেশার আর এই দিকের প্রেশার, দুদিকে উপরের প্রেশার নিচের প্রেশার সেম না হওয়ার জন্য উপর দিকে যে পরিমাণ বল দেবে এবং নিচের দিকে যে পরিমাণ বল ক্রিয়া করছে, প্রেশার জন্য ফোর্স ক্রিয়েট হচ্ছে, চাপের জন্য বল ক্রিয়া করছে, তো এই দিকে যা বল হবে এই দিকের বলটা কিন্তু তা আলাদা হবে। ঠিক আছে, তো আলাদা হওয়ার জন্য কিছু দেখছি যে নিচের দিকের বলটা বেশি হচ্ছে, কারণ নিচের দিকে সবসময় চাপ বেশি হবে, তো নিচের সারফেসটার উপর তার বলটা বেশি হবে উপর সারফেসের তুলনায়, যার জন্য কি হয় না রেজাল্টিং ফোর্সটা কোন দিকে ক্রিয়া করে? উপর দিকে ক্রিয়া করে। তাহলে এই যে রেজাল্টিং ফোর্সটা বেসিক্যালি প্রবতা বলটা কোথা থেকে এসেছে? তাহলে প্রবতা বলটা বেসিক্যালি এই তরলের চাপের জন্যই এসেছে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বলি যে যদি বলি প্রবতা বলটা আসে কেন, বিকজ এটা কিন্তু প্রেশারের জন্য, চাপের জন্য। ঠিক আছে, যদি এই উপর দিকে চাপ নিচের দিকে চাপ সেম হয়ে যায় তাহলে প্রবতা বল কত হবে? 0 হবে। প্রবতা বল তখন আর থাকবে না। এবার সাপোজ ধরলাম যদি একটা বস্তু ভেসে থাকে তাহলে প্রবতা বলের মান কত? যখন বস্তুটা ভেসে আছে নিশ্চয়ই সেক্ষেত্রে একটা বেসিক কন্ডিশন, সেক্ষেত্রে বস্তুটার ওজন আর প্রবতা বল ইকুয়াল হয়ে যায়, তখনই বস্তুটা ভেসে থাকে। কারণ আর সবসময় মনে রাখতে হবে যখনই বস্তুটা এখানে আছে তার মানে নিচে তার ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে চাপের জন্য উপর দিকে একটা ঊর্ধ্বমুখী বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী রেজাল্টিং ফোর্স লব্ধি বল ক্রিয়া করছে, আর এই লব্ধি বলটাকে আমরা বলি প্রবতা বল। ওকে, কিন্তু সবসময় এই বস্তুটার ওজন কোন দিকে ক্রিয়া করবে? সবসময় বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, যদি বস্তুটা ভেসে থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে এই ভাসমান বস্তুর ক্ষেত্রে বা ভারশূন্য বস্তুর ক্ষেত্রে তার মানে তার ওজনটা সমান হয়ে যাবে। তাহলে বস্তুর ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করে আর প্লবতা বল সবসময় ঊর্ধ্বমুখী, আপওয়ার্ড। তাহলে এক্ষেত্রে বায়ন ফোর্স অলওয়েজ আপওয়ার্ড। লেখা হচ্ছে না, তাহলে বায়ন ফোর্সটা অলওয়েজ always upward. এই ফোর্সটা সবসময় কিন্তু আপওয়ার্ড হবে। ওয়েট সবসময় নিচের দিকে কেয়ার করে, আর যখন বস্তুটা ফ্লোট করে তাহলে এই ক্ষেত্রে আপওয়ার্ড অর্থাৎ বায়ন ফোর্স। আর আমি আজ তো পরে ডিসকাস করবো। ঠিক আছে, এটা ছিল তার ক্যারেক্টারিস্টিক্স অফ বায়ন ফোর্স। এরপর আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে বায়ন ফোর্সের একক। তাহলে প্লবতা বলের একক, এটা তো যেহেতু প্লবতা বল যেটা সেটা বল, প্লবক বল যেটা বায়ন ফোর্স সেটা বলের ইউনিট কী হবে? ইউনিটটা এসআই সিস্টেম হবে, নিউটনই হবে, সিজিএস সিস্টেম ডাইন, যেটা বলের একক সেই এককটা এই ক্ষেত্রে হবে। নেক্সট হচ্ছে হেডিং করা প্লবতা কেন্দ্র। প্লবতা কেন্দ্র এটা ভালো করে প্লবতা কেন্দ্র হচ্ছে। তাহলে আমি বলছিলাম যে সাপোজ ধরো একটা বস্তু একটা
পাত্র রেখেছি, এই পাত্রের মধ্যে কোনো তরল পদার্থ আছে, এক্ষেত্রে একটা বস্তুকে, এক্ষেত্রে এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা বস্তুকে, সলিড সিলিন্ডার, এর মধ্যে আমি সম্পূর্ণরূপে নিমজ্জিত করলাম। যখন সম্পূর্ণরূপে নিমজ্জিত করলাম তখন কি হবে, এই জায়গাটা চলে আসছে, আমরা এক্ষেত্রে জানি এক্ষেত্রে একটা প্রবতা বল ক্রিয়া করবে, ঠিক আছে। প্রবতা বলটা কি হবে, আপর দিয়ে ক্রিয়া করবে। যদি আমরা এক্ষেত্রে পাত্রটা ধরো একদম ভর্তি ছিল জলে, ফার্স্ট অফ অল একদম ইনিশিয়ালি যে পাত্রটা আমি নিয়েছিলাম, কন্টেনারটা নিয়েছিলাম, কন্টেনারটা একদম ভর্তি জল আছে, কন্টেনারটার মধ্যে একদম পুরোপুরি ভর্তি জল আছে, একদম কানায় ভর্তি আছে জল। এরপর যদি একটা বস্তুকে এনে, যদি একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা বস্তুকে যদি এনে এর মধ্যে ডুবিয়ে দিই, এর মধ্যে এসে যদি আমি সম্পূর্ণরূপে এর মধ্যে নিমজ্জিত করে দিই, তাহলে কি হবে দেখবো, এর যা আয়তন আছে ও সম আয়তনের জল কি হবে, অপসারিত হবে, বেরিয়ে আসবে, উপচে পড়বে। ওকে, তো কতটা আয়তনের জল বেরিয়ে আসবে, এর যা এই বস্তুটার যা আয়তন, যেহেতু ওই আয়তনটা এখন সে দখল করে নিয়েছে, তো ওখানে যে জলটা ছিল, ওখানে যে তরল পদার্থটা ছিল, ওই তরল পদার্থটাও ঠিক একই রকম কতটা হবে, এই আয়তনের সম আয়তন তরল পদার্থ। অর্থাৎ যখন আমরা এই বস্তুটা এখানে যখন আমরা নিমজ্জিত করিনি, তখন তার আগে যে তরলটা ছিল, তরলের শেপটাও কেমন ছিল, এরকমই এতটা পরিমাণ তরল। এই পরিমাণ তরল কিন্তু বাইরে বেরিয়ে চলে আসছে। কেন বাইরে বেরিয়ে আসছে, কারণ আমি অন্য একটা বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত করেছি, নিমজ্জিত করার জন্য এটা ঠিক এর সম আয়তন তরল বেরিয়ে আসছে। তাহলে এই যে তরলটা এর মধ্যে ছিল, ইনিশিয়ালি যে তরলটা এর মধ্যে ছিল, যখন আমি বস্তুটাকে নিমজ্জিত করা হয়নি তার আগে যে তরল পদার্থ ছিল, সেই তরলের যে কেন্দ্রবিন্দু, সেই তরলের যে ভর কেন্দ্র, সেই তরলের কি, যে তরলটার মধ্যে ছিল সেই তরলের ভার কেন্দ্র যেটা ছিল, সেই ভার কেন্দ্রটাকে আমরা বলবো কি, প্রবতা কেন্দ্র, ঠিক আছে। তাহলে এই তরলটা আমি, যে তরলটা এখানে ইনিশিয়ালি ছিল, সেই তরলটার যে ভার কেন্দ্র, অর্থাৎ সেই তরলটার ওজনটা, ভার কেন্দ্র কাকে বলে, কোনো বস্তুর ওজন যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেটাকে আমরা বলি তার ভার কেন্দ্র, ঠিক আছে। তো আমি দাঁড়িয়ে আছি, আমার ওজনটা যে একটা নির্দিষ্ট পারফেক্ট একটা পয়েন্ট দিয়ে ক্রিয়া করে, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, ভার কেন্দ্র। তাহলে এখানে যে তরল পদার্থটা ছিল, ওই তরলের যে ভার কেন্দ্র, সেটাকে আমরা কি বলবো, প্রবতা কেন্দ্র। আর এক্ষেত্রে মাথায় রাখতে হবে, তার ডেফিনেশনটা নিজেরা লিখতে পারবে, কোনো একটা বস্তুকে তরলের মধ্যে যদি আমরা ডুবিয়ে দিই বা নিমজ্জিত করি, সম্পূর্ণ হোক আংশিক নিমজ্জিত করি, তাহলে ঠিক সম আয়তনে তরল আমরা অপসারিত হয়, ঠিক আছে, এর সম আয়তনে তরল অপসারিত হয়। তাহলে যে পরিমাণ তরল অপসারিত হয়েছে, সেই তরলটির ইনিশিয়ালি বলতে আগের অবস্থায়, যখন বস্তুটাকে নিমজ্জিত করা হয়নি, তখন তার যা ভার কেন্দ্র, সেই ভার কেন্দ্রটাকে এখন বলবো প্লবতা কেন্দ্র। প্লবতা কেন্দ্রটা কি, প্লবতা কেন্দ্র আমার জেনে কি লাভ হবে না, এখন যে বলটা ক্রিয়া করছে, অর্থাৎ প্লবক বলটা যে ক্রিয়া করছে, বায়ন ফোর্সটা যে ক্রিয়া করছে, এই বায়ন ফোর্স অলওয়েজ কি হয়, প্লবতা বলটা অলওয়েজ এই প্লবতা কেন্দ্র দিয়ে ক্রিয়া করে। তারা বল সবসময় একটা পয়েন্ট দিয়ে এখানে ক্রিয়েট করছে। তাহলে এক্ষেত্রে লিখে রাখো প্লবতা বল, যেটা ইম্পর্টেন্ট, প্লবক বল যেটাকে বলেছি, প্লবক বল সবসময় কোন পয়েন্ট দিয়ে ক্রিয়া করছে, প্লবতা কেন্দ্র দিয়ে ক্রিয়া করে, ঠিক আছে। তাহলে প্লবক বল লিখে রাখো, প্লবক বল সর্বদা কোন বিন্দু দিয়ে ক্রিয়া করে, প্লবতা কেন্দ্র দিয়ে, প্লবতা কেন্দ্র দিয়ে ক্রিয়া করে। প্লবতা কেন্দ্র আমাদেরকে এই জন্য জানা দরকার, প্লবক বলটা কোন বিন্দু দিয়ে ক্রিয়া করছে সেটা জানার জন্য আমাদেরকে কি জানতে হবে, প্লবতা কেন্দ্র জানতে হবে। ওকে, আর প্লবতা কেন্দ্র ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো, প্লবতা কেন্দ্রটা কি। নেক্সট আমরা হেডিং করবো প্লবক বলের প্রতিক্রিয়া। নেক্সট হেডিং করো একটা প্লবতা কেন্দ্র, এবার প্লবক বলের প্রতিক্রিয়া। নেক্সট হেডিং করো প্লবক বলের প্রতিক্রিয়া। নিউটনের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, প্লবক বলটা ক্রিয়া করছে বস্তুর উপর, সারফেসের উপর ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করছে, যেটাকে আমরা বলছি প্লবক বল। তো প্লবক
বলের প্রতিক্রিয়াটাকে যখনই এই বলটা এর উপর ক্রিয়া করছে, অর্থাৎ এই বস্তুর উপর ঊর্ধ্বমুখী, অর্থাৎ বেসিক্যালি নিচের সারফেসটার উপর এই বলটা ক্রিয়া করছে, যখন ওই সারফেসের উপর এই বলটা ক্রিয়া করে তখন ওই সারফেসও কিন্তু অপোজিট ডিরেকশনে অর্থাৎ নিচের দিকে কিন্তু এই প্লবক বলের প্রতিক্রিয়া অর্থাৎ নিচের দিকে একটা প্রতিক্রিয়া দেয়। যেহেতু আমি যদি এক্ষেত্রে বলের উপর বল প্রয়োগ করি, বোর্ড আমাকে প্রতিক্রিয়া দিচ্ছে, এক্ষেত্রে ঠিক সিমিলারলি প্লবক বলটা যেহেতু বস্তুটার এই নিচের সারফেসটা অর্থাৎ এই চোঙাকৃতি বস্তুটার নিচের যে এরিয়াটা আছে, সারফেসটা আছে, ওই সারফেসের উপর নিচের যে তলটা আছে ওই তলের উপর যখন বল প্রয়োগ করছে প্লবক বলটা, তখন কিন্তু এই নিচের তলটাও কিন্তু ওই প্লবক বলের বিরুদ্ধে কিন্তু কী ক্রিয়া করে, প্লবক বলের প্রতিক্রিয়া দেয় একটা। আমরা এক্ষেত্রে প্লবক বলের প্রতিক্রিয়া পাই, এটা বেসিক্যালি আছে প্লবক বলের জন্য। ওকে, তো এটা গেল আমাদের বেসিক কনসেপ্ট অফ প্লবতা এবং প্লবক বল, এবং আমরা সেই সাথে শিখলাম প্লবতা কেন্দ্র এবং প্লবক বলের প্রতিক্রিয়া। প্লবতা কেন্দ্র কেন কাজে লাগে এটা ইম্পর্টেন্ট, কারণ আমি আরেকবার বলছি প্লবতা কেন্দ্র থেকে সবসময় প্লবক বলটা ক্রিয়া করে। ওকে, আর প্লবতা কেন্দ্রটা কীভাবে আমরা ডিটারমাইন করি আশা করি সেটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। এটা গেল প্লবতা। নেক্সট টপিকস হচ্ছে আমাদের প্লবতা প্লবক বল হয়ে গেল এক। নেক্সট টপিক কি আমরা কি আলোচনা করব, 2 নম্বর টপিক যেটা আমরা আলোচনা করব সেটা হলো অ্যাপারেন্ট ওয়েট। অ্যাপারেন্ট ওয়েট, একটা বস্তু অ্যাপারেন্ট ওয়েট বলতে কি বুঝি? অ্যাপারেন্ট ওয়েটটা কি? অ্যাপারেন্ট হচ্ছে আপাত। দেখবে লিফটে যখন তোমরা চড়ো তখন দেখবে লিফট যখন উপরে ওঠে তখন নিজেদেরকে ভারী মনে হয়, আবার যখন লিফটটা নিচের দিকে নামতে থাকে তখন নিজেদেরকে হালকা মনে হয়। তো এই যে হালকা ভারী নিজেকে যে অনুভব করছে সেটাই হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট, অর্থাৎ আপাতভাবে আমার অরিজিনাল আমি যখন লিফটটা উপর দিকে উঠছে আমার কিন্তু ওজন কমছে না, বাট আমার মনে হচ্ছে যেন আমার বেশি ভারী মনে হচ্ছে, সেটাই হচ্ছে আপাত ওজন। ঠিক আছে, তো এক্ষেত্রে অ্যাপারেন্ট ওয়েটটা কি? তাহলে এক্ষেত্রে অ্যাপারেন্ট ওয়েট হচ্ছে যখন কোনো একটা বস্তুকে একটা তরলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তখন এই বস্তুটা কি হয়, আমি বলেছি প্রথমেই বলেছি, ডিসকাস করেছি, এই বস্তুটা নিজেকে হালকা অনুভব করে, তাহলে এর ওয়েট কমে যায়। এখন এই নিমজ্জিত করার পর যা ওয়েট সেটাকে আমরা বলি কি, অ্যাপারেন্ট ওয়েট। তাহলে বস্তুটাকে তরলের মধ্যে নিমজ্জিত করার পরে তার যা ওজন, সেই ওজনটাকে আমরা কি বলবো, আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট। তাহলে কোনো বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় যে ওজন সেটাই হচ্ছে কি অ্যাপারেন্ট ওয়েট। এই অ্যাপারেন্ট ওয়েটের ভ্যালু আমরা ক্যালকুলেট করবো। ঠিক আছে, অ্যাপারেন্ট ওয়েট আসলে বুঝতে পেরেছো। তো অ্যাপারেন্ট ওয়েটের ভ্যালু কত হবে, অ্যাপারেন্ট ওয়েটটাকে আমি ডাব্লিউ দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, তাহলে অরিজিনাল ওজন, তাহলে এর অরিজিনাল ওজন কোন দিকে হবে, এই দিকে নিচের দিকে ক্রিয়া করছে, আর প্লবতা বলটা কোন দিকে ক্রিয়া করে, সবসময় ঊর্ধ্বমুখী। ঠিক আছে, তাহলে একটা বস্তু যখন তরলের মধ্যে নিমজ্জিত করা হলো তার ওজনটা ক্রিয়া করছে নিচের দিকে, কিন্তু তার ওজনটাকে কমিয়ে দিচ্ছে কোন বলটা, প্লবতা বলটা ঊর্ধ্বমুখী ক্রিয়া করছে, যার ফলে তার ওজন কমে যাচ্ছে। ঠিক আছে, এখন তার ওজনটা কত, এখন যে ওজনটা সেটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। অ্যাপারেন্ট হচ্ছে বস্তুটাকে তরলের নিমজ্জিত অবস্থার ওজনটাকে আমরা বলি তার আপাত ওজন। তাহলে এক্ষেত্রে অ্যাপারেন্ট ওয়েট ডাব্লিউ কত হবে, এমজি, যেটা হচ্ছে অরিজিনাল ওজন, মাইনাস বাইন্ড ফোর্স, এটা প্লবক বলটা। ঠিক আছে, তাহলে এমজি মাইনাস বাইন্ড ফোর্স। আচ্ছা আমি আগে লিখে দিই, এমজি হচ্ছে তার অরিজিনাল ওয়েট বা ওয়েট ইন এয়ার মিডিয়াম, অরিজিনাল ওয়েট মাইনাস বাইন্ড ফোর্স, বাইন্ড ডিফিকাল্ট, BUOY, বাইন্ড ফোর্স। তাহলে আমাকে যদি অ্যাপারেন্ট ওয়েট বের করতে হয় তাহলে দুটো জিনিস আমাদের লাগবে, তার অরিজিনাল ওয়েট লাগবে। অরিজিনাল ওয়েট বলতে বস্তুটা এয়ার মিডিয়ামে ওয়েট, বায়ুতে ওজন। ঠিক আছে, অরিজিনাল ওয়েটটা বায়ুতে ওজন, তাহলে বস্তুটার বায়ুতে ওজন লাগবে, আর বাইন্ড ফোর্সটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ প্লবক বলটা লাগবে। তাহলে এই দুটো বল থাকলে আমরা কি বের করতে পারি, অ্যাপারেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারি। তাহলে এক্ষেত্রে বস্তুটা আমরা লিখতে পারি, এক্ষেত্রে ওয়েট কত, অরিজিনাল ওয়েট কত, যদি বস্তুটার ভর এম হয় তাহলে বলবো এমজি মাইনাস বস্তুটার আয়তন যদি ভি হয়, তরলের ঘনত্ব যদি রো হয়, তাহলে বাইন্ড ফোর্সটা কত হবে, ভি রো জি। তাহলে বাইন্ড ফোর্সের রাশিগুলো আমরা অলরেডি জানি, বাইন্ড ফোর্স সবসময় কত হয়, ভি রো জি। দিস ইজ ইকুয়াল টু ডাব্লিউ, অ্যাপারেন্ট ওয়েট। তাহলে এক্ষেত্রে এম হচ্ছে মাস অফ দ্য বডি, এম হচ্ছে মাস, ভর। আচ্ছা, ভি কি, ভিটা হচ্ছে ভলিউম, যে বস্তুটাকে আমরা ডুবিয়েছি সেই বস্তুটার ভলিউম। রো হচ্ছে কি, রো হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড, হচ্ছে ডেনসিটি লিকুইড।
রোটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, ভি হচ্ছে ভলিউম, আর রো হচ্ছে এম হচ্ছে মাস। ওকে, এভাবে আমরা কি করতে পারি, অ্যাপারেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমাদেরকে অ্যাপারেন্ট ওয়েট ক্যালকুলেট করার জন্য, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে, বাইন্ড ফোর্সের একটা নাম আছে, তোমরা এই নামটার সঙ্গে পরিচিত হয়ে থাকো। নামটা হচ্ছে কি আপথ্রাস্ট ফোর্স, বাইন্ড ফোর্স বা আপথ্রাস্ট ফোর্স। ওকে, তো আমরা একটা নিউমেরিক্যাল করি, সেখান থেকে আমরা কি বের করব, তার অ্যাপারেন্ট ওয়েট আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো নিউমেরিক্যালটা বলে দেওয়া আছে, একটা বডি, একটা বস্তু যেটা কোনো তরলের মধ্যে তার 1/5, 1/5 অংশ তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে, তার 1/5 অংশ তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে তার অ্যাপারেন্ট ওয়েট আমাকে ক্যালকুলেট করতে হবে। অ্যাপারেন্ট ওয়েট আমাকে ক্যালকুলেট করতে হবে, যেক্ষেত্রে দুটো জিনিস বলে দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি কী কী টার্মগুলো বলে দেওয়া আছে। এক্সাম্পল দেখো, নিউমেরিক্যাল ক্যালকুলেশন, এই বাইন্ড ফোর্স উপরে আমি একটা নিউমেরিক্যাল করেছি। কোশ্চেন 1 বলা আছে যে একটা কন্টেনারের মধ্যে তার সলিডের, এটার কোনো একটা সলিড বডি ম্যাটেরিয়ালস আছে, তার 1/5, তার টোটাল ভলিউমের কত পার্সেন্ট, 1/5 তরলের মধ্যে কি আছে, ইমার্সড আছে, ডুবে আছে, নিমজ্জিত করা আছে, তার 1/5 অংশ নিমজ্জিত করা আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এখন বস্তুটা অ্যাপারেন্ট ওয়েট কত হবে, পুরোপুরি জলের মধ্যে নিমজ্জিত নেই, তার 1/5 অংশ, তার টোটাল আয়তনের 1/5 অংশ তরলের মধ্যে নিমজ্জিত আছে। তাহলে এক্ষেত্রে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, বাইন্ড ফোর্স ক্যালকুলেট করতে হবে। কি কি বলে দেওয়া আছে এক্ষেত্রে, বলে দেওয়া আছে যে মাস অফ দ্য বডিটা বলে দেওয়া আছে 0.4 কেজি, মাসটা আমি ধরলাম, মাসটা বলে দেওয়া আছে 0.4 কেজি। আচ্ছা, আর কি বলে দেওয়া আছে, মাসটা 0.4 কেজি, আর ডেন্সিটি বলে দেওয়া আছে, দুটো ডেন্সিটি বলে দেওয়া আছে, একটা ডেন্সিটি অফ দ্য বডি, অর্থাৎ যে বস্তুটাকে নিয়েছি তার ঘনত্ব, এবং তরলের ঘনত্ব। ঠিক আছে, তো তরলের বস্তুটার ঘনত্ব কত আছে, বস্তুটার ঘনত্ব আছে আমি ধরলাম এটা হচ্ছে রো এস, রো এস আছে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, আর যে তরলটা এক্ষেত্রে আছে, এই তরলের ঘনত্ব ধরলাম 800 কেজি পার মিটার কিউব। তো এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ, যেহেতু রো এসটা গ্রেটার দেন রো এল, সেজন্য কিন্তু ভেসে আছে, কিছুটা ডুবে ভেসে আছে, বিকজ রো এসটা গ্রেটার দেন এখানে রো এল। দেখো, রো এসটা আমি কত নিয়েছি, 1000 কেজি পার মিটার কিউব, কিন্তু রো এলটা লিকুইডের ডেন্সিটি কত, 800 কেজি পার মিটার কিউব। যদি এর ঘনত্বটা, অর্থাৎ আমি আগের ক্লাসে ব্যাখ্যা করেছি, যদি আমি সেক্ষেত্রে বলেছিলাম, যদি তরল পদার্থের ঘনত্ব, অর্থাৎ যে তরলের মধ্যে বস্তুটাকে ডোবানো হয়েছে, সেই বস্তুটার ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে বেশি হয়ে যায়, তখন সে ভেসে থাকে, আর যদি কম হয় তখন সে তরলের মধ্যে ডুবে যায়। যদি রো এস ইজিক্যাল টু রো এল হয়ে যেত, যদি রো এসের ভ্যালু যদি রো এল হয়ে যেত, তাহলে এটা সম্পূর্ণরূপে ডুবে যেত, তাই না? যদি রো এসের ভ্যালু রো এল হয়ে যেত, তাহলে এই পুরোপুরি ডুবে, মানে একদম নিচে আসতো না, কিন্তু এর সারফেস পর্যন্ত ডুবে থাকতো। ঠিক আছে, যেহেতু এক্ষেত্রে রো এসটা গ্রেটার দেন রো এল, সেজন্য কি হচ্ছে, কিছুটা অংশ ডুবে ভেসে আছে, পুরোপুরি ভাসার কথা ছিল, কিন্তু রো এসটা গ্রেটার দেন রো এল, সেজন্য কিছুটা অংশ ডুবে ভেসে আছে। এইগুলো টার্মগুলো আমার বলে দেওয়া আছে। তো আমাকে ক্যালকুলেট করতে হবে কি, অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি, এই বস্তুটার অ্যাপারেন্ট ওয়েট আমাকে ক্যালকুলেট করতে হবে। আমাকে অ্যাপারেন্ট ওয়েট ক্যালকুলেট করতে হবে। তো অ্যাপারেন্ট ওয়েট ক্যালকুলেট করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল দুটো জিনিস লাগবে। এক, কি বলেছি না, এক যেটা লাগবে সেটা হচ্ছে প্লবতা বল, আগে বের করতে হবে, প্লবক বলটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এটা আপথ্রাস্ট বা বাইন্ড ফোর্সটা ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা বাইন্ড ফোর্সটা ক্যালকুলেট করি, বাইন্ড ফোর্স বা আপথ্রাস্ট ফোর্স। বাইন্ড ফোর্সটা কত, বাইন্ড ফোর্সের রাশিমালা আমরা কি জানি, ভি রো জি। ভিটা কি না, ওই তরলটার যতটা আয়তন ওই বস্তুটার যতটা আয়তন তরলের মধ্যে
নিমজ্জিত আছে। তাহলে এক্ষেত্রে এই বস্তুটার টোটাল কতটা অংশ নিমজ্জিত আছে? 1/5। আমি ধরে নিলাম বস্তুটা কনসিডার করলাম বস্তুটার টোটাল আয়তন ভি। কনসিডার ভি ইজ দ্য ভলিউম, টোটাল ভলিউম, ঠিক আছে, ভলিউম অফ দ্য বডি, টোটাল ভলিউমটা। জলে নিমজ্জিত আছে কতটা অংশ? জলের ভেতরে আছে, ইমার্সড আছে, সেটা হচ্ছে V/5। তাহলে V ইন্টু 1/5 মানে V/5। এই পরিমাণ আয়তন জলের ভেতরে আছে, তাহলে বাইন্ড ফোর্সটা কত হবে এক্ষেত্রে? V/5 ইন্টু, বলো কত হবে? V/5 ইন্টু ভি রো জি। তাহলে এক্ষেত্রে আমি দিলাম যে তরলটা আছে সেটা লিকুইড, সেটার ঘনত্ব কত? রো এল ইন্টু জি। V/5 রো এল ইন্টু জি। ওকে, নেক্সট আসি কি? বাইন্ড ফোর্সটা পেলাম, ওজন, ওয়েট, বস্তুটার অরিজিনাল ওয়েট কত বলে দেবো? 0.4। মাস বলে দেওয়া আছে, অরিজিনাল ওয়েট কত হবে? অরিজিনাল ওয়েট দিস ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু জি, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, দিস ইজ ইকুয়াল টু ওয়েট। সো তাহলে এবার আমরা অ্যাপারেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারবো। তাহলে অ্যাপারেন্ট ওয়েটটা কত হবে? তাহলে অ্যাপারেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু আমরা কি জানি? তার অরিজিনাল ওয়েট মাইনাস বাইন্ড ফোর্স। ওকে, তো অরিজিনাল ওয়েট থেকে আমরা এটা মাইনাস করলে আমার অ্যাপারেন্ট ওয়েটটা কত হবে? আচ্ছা, জিটাকে আমরা কমন নিলাম, জি যদি কমন নিয়ে নিই এটা থাকবে 0.4, ওকে, মাইনাস V/5। আচ্ছা, ভি কত হবে? মাস জানি, তাহলে এক্ষেত্রে দেখো ভিটা আমাকে বের করতে হবে, আয়তনটা বের করতে হবে, তাই না? কারণ V/5, ভি কত হবে? তার মাস জানি, আর এই বস্তুটার ঘনত্ব জানি। তাহলে বস্তুটার ঘনত্ব আর মাস জানা থাকলে বস্তুটার আয়তন আমরা বের করতে পারবো। তাহলে আয়তনটা কি? ভি হচ্ছে এক্ষেত্রে টোটাল আয়তন, তাই না? এই ভিটা হচ্ছে টোটাল আয়তন, টোটাল ভলিউম। এই ভ্যালুটা আগে বের করে নাও। তাহলে মাস জানি, মাস কত? মাস 0.4। ঘনত্ব ইজ ইকাল টু ভর বাই আয়তন, তো আয়তন ইজ ইকাল টু ভর বাই ঘনত্ব, আয়তন ইজ ইকাল টু ঘনত্ব ইজ ইকাল টু ভর বাই আয়তন। তাহলে এক্ষেত্রে আমার কি আছে? ভলিউম আছে। তাহলে আমার কি বের করতে হবে বলো? আয়তন বের করতে হবে। তাহলে আয়তন ইজ ইকাল টু বলতে পারি ভর বাই ঘনত্ব। তাহলে ভরটা কত? ভরটা এক্ষেত্রে মাস 0.4, আর বস্তুটার যে ঘনত্ব সেটা কত? রো এসটা কত আছে? 1000 বাই 1000, 0.4 বাই 1000, দিস ইজ ইকাল টু ভি। তো ভি এর ভ্যালু বসিয়ে দাও। তাহলে ভি এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে V/5 বলতে 0.4 ইন্টু 5, V/5 আছে, ভি এর ভ্যালুটা বসে 0.4 বাই 1000 ইন্টু 5, V/5, সরি V/5 মানে নিচে 5টা আসবে, ওকে, V/5 ইন্টু রো এল। বাইন্ড ফোর্সটা আছে V/5 রো এল ইন্টু জি, যেটা কমন নিয়ে নিয়েছি। রো এলটা কত আছে? 800। যে ভ্যালুটা আমরা তোমার 10 পুট করে দেবে, জি ইজ ইকুয়াল টু 10। এখান থেকে আমরা অ্যাপারেন্ট ওয়েট ক্যালকুলেট করে দিতে পারবো। ওকে, এটা সবসময় মাথায় রাখবে যে বস্তুটার কতটা অংশ জলে নিমজ্জিত আছে। আমাকে বাইন্ড ফোর্সটা ক্যালকুলেট করতে গেলে দেখতে হবে বস্তুটার মধ্যে কতটা অংশ জলে নিমজ্জিত, টোটাল আয়তনের কত আয়তনে। যে ভি রো জি যে ফর্মুলাটা আমরা জানি, বাইন্ড ফোর্সের যে ফর্মুলা ভি রো জি, এই ভিটা কিন্তু তার টোটাল আয়তন না, বস্তুর মোট আয়তন না। বস্তুর মোট আয়তন তখন হবে যদি বস্তুটা সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত থাকে, তরলে নিমজ্জিত থাকে, তখন ভি ইজ ইকুয়াল টু বলবো বস্তুর মোট আয়তন। কিন্তু যদি কিছুটা অংশ নিমজ্জিত থাকে, যে যতটা আয়তন নিমজ্জিত থাকবে সেটাই কিন্তু ভি। আর রোটা কিন্তু, এই রোটা কিন্তু বস্তুর ঘনত্ব না, এই রোটা হচ্ছে এই তরলের ঘনত্ব। আর জি তো অবশ্যই অভিকর্ষিত তরল। তাহলে আশা করি বাইন্ড ফোর্স ক্যালকুলেট করতে শিখলে, আপনি অ্যাপারেন্ট ওয়েট ক্যালকুলেট করতে তোমরা শিখলে। এরপরে আরো কিছু নিউমেরিক্যাল আমি আসবো। নিউমেরিক্যাল তোমাদের বইয়ের কিছু নিউমেরিক্যাল আমি করিয়ে দিচ্ছি। দেখো, এই বাইন্ড ফোর্সের উপর বেশ করে তোমার বইয়ের কিছু নিউমেরিক্যাল করিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল তোমরা দেখো সেট 3 তোমাদের বইয়ের ছায়ের বইটা খোলো। ছায়ের বইয়ের কিছু
কিছু আমি কঠিন নিউমেরিক্যাল করে দিচ্ছি, তো সোজা নিউমেরিক্যালগুলো সেট 1 সেট 2 নিউমেরিক্যালগুলো তোমরা নিজেরাই পারবে। আমি সেট 3 কিছু কঠিন নিউমেরিক্যাল করিয়ে দিচ্ছি, দেখো। ওকে, চলো একদম সেট 3 চলে যাও, সেট 3 8এর কোয়েশ্চেন। তাহলে আমরা আজকের টপিক্সের উপরে কিন্তু তোমাদের বইয়ে যে নিউমেরিক্যালগুলো আছে সেট 1 সেট 2 নিজেরা করবে, সোজা আছে, পারবে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবে। সেট 1 সেট 2 শুধু বাইন্ড ফোর্সের উপর যে নিউমেরিক্যালগুলো আছে সেগুলো তোমরা খুঁজে সেগুলো সলিউশন করবে। ওকে, এটা তোমাদের হোম টাস্ক। আমি কিছু কঠিন নিউমেরিক্যাল করে দিচ্ছি, সেটা দেখো। এক, সেট 3 8এর কোশ্চেন। সেট 3 8, সেট 3 8, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি বলা আছে, যে একটা বস্তু নিজের আয়তনের 1/4 কোনো তরলের বাইরে রেখে ভাসছে। তাহলে একটা বস্তু আছে, যে বস্তুটা একটা তরলের মধ্যে তার আয়তনের 1/4 তরলের, তার আয়তনটা আমি যদি ভি ধরি, টোটাল আয়তন আমি কনসিডার করলাম, আয়তন বস্তুটার আয়তন আমি কত কনসিডার করলাম, মোট আয়তন আমি কনসিডার করলাম ভি। তার মোট আয়তনের কত অংশ ভাসছে, তাহলে বাইরে আছে তরলের এই বস্তুটা, বাইরে আছে এই আয়তনটা এবং ভেতরে আছে এই আয়তনটা, ঠিক আছে। কিন্তু বলে দেওয়া আছে যে তার 1/4 বাইরে আছে। তাহলে বাইরে কতটা অংশ আছে, বাইরে আছে কত অংশ, ভি ইন্টু 1/4, দ্যাটস v/4 আয়তন। এবং আমাদের ভেতরে আছে, তাহলে কতটা থাকবে ভেতরে, তাহলে v মাইনাস v/4, ঠিক আছে। তাহলে তরলের মধ্যে নিমজ্জিত আছে কতটা অংশ, তাহলে এইটা তরলের মধ্যে নিমজ্জিত আছে, এতটা আয়তন তরলের মধ্যে নিমজ্জিত আছে তাহলে v মাইনাস v/4, দিস ইজ ইকুয়াল টু 3v/4। ওকে, তাহলে 3v/4 আয়তন কিন্তু তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে। আচ্ছা, এখন দেখাও যে বস্তুটা তরলে ডি গভীরতায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখন কি করা হয়েছে, এখন এটা ইনিশিয়ালি একটা কন্ডিশন, এখন কি করা হয়েছে, বস্তুটাকে এর সারফেস থেকে ডি ডিস্টেন্স ভেতরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। তাহলে আমি ডায়াগ্রামটা একটু বড় করে ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ছিল তার বর্তমান অবস্থান, এভাবে ভাসছে বস্তুটা। এখন কি করা, আমাদের সারফেস থেকে ডি ডিস্টেন্স নিচে নিয়ে আসা হলো বস্তুটাকে। এই বস্তুটাকে কোথায় নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম টোটাল বস্তুটাকে। তাহলে সারফেস থেকে ডি ডিস্টেন্স নিচে নিয়ে আনলাম, এটা বস্তুটা। এই বস্তুটাকে এখন আমি সারফেস থেকে ডি ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে কি, ডি ডিস্টেন্স এনে একে ছেড়ে দেওয়া হয়েছে। ডি ডিস্টেন্স এনে যদি এটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই বস্তুটার এখান থেকে এখানে যেতে তার কত সময় লাগবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তারা বলেছে যে ডি ডিস্টেন্স নিচে নেমে যদি একে ছেড়ে দেওয়া হয়, তাহলে এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। কোশ্চেনটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে ফার্স্ট অফ অল পুরো কোশ্চেনটা একবার বলছি, মনে দেখো। সেট 3 8-এর কোশ্চেন, তোমাদের ছায়ার বই। একটা বস্তু আছে, যে বস্তুটাকে জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় রাখা আছে, কিন্তু এই বস্তুটার টোটাল আয়তন আমি ধরেছি ভি, তার v/4 উপরে আছে, আর জলের মধ্যে আছে 3v/4 আয়তন, জলের মধ্যে আছে বস্তুটার। এখন এটা ইনিশিয়ালি, এটা প্রাথমিক অবস্থায় এইভাবে ভাসছে বস্তুটা। এখন কি করা হয়েছে, বস্তুটাকে কি করা হয়েছে, ডি ডিস্টেন্স ভেতরে সারফেস থেকে ডি ডিস্টেন্স নিচে এনে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার ফলে কি হয়েছে, আমরা বুঝতেই পারছি যখন বস্তু এটা নর্মাল কন্ডিশন, এটা তো সাম্যাবস্থায় রয়েছে। এখন যদি আমরা নিচে এনে ছেড়ে দিই, আবার সে ভাসবে, কারণ এ তো সবসময় ভাসবেই, কারণ এ তো নর্মাল কন্ডিশনই এটাই। তার নিশ্চয়ই এক্ষেত্রে তার বাইন্ড ফোর্সটা বেশি। তো যখন আমি নিচে এনে ছেড়ে দেবো, তখন নিশ্চয়ই ওই বাইন্ড ফোর্সের জন্য আবার পুনরায় সে উপরে যাবে, কিন্তু তার এখান থেকে আবার এখানে ফিরে আসতে তার কত সময় লাগবে সেই টাইমটা এখানটা আমাকে ক্যালকুলেট করতে হবে,
ঠিক আছে। তো এক্ষেত্রে আমি কি করলাম, ফার্স্ট অফ অল ধরে নিলাম বস্তুর আয়তন যেমন কি ধরেছি, এক্ষেত্রে আমাকে আরেকটা কনসিডারেশন আমরা করে নেব, সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্বটা আমি ধরে নিলাম, বস্তুর ঘনত্ব ডেনসিটি, যেটা বস্তুর ঘনত্ব সেটা আমি কনসিডার করলাম রো। আচ্ছা, আর তরল, যে তরলের মধ্যে ইমার্জ করা হয়েছে তরলের ঘনত্ব আমি ধরে নিলাম, তরলের ঘনত্ব দিস ইজ ইকুয়াল টু রো ড্যাশড। ওকে, তাহলে একটু মাথা খাটাও, ভাবো কিভাবে আমরা ক্যালকুলেশন করবো নিজে থেকে। সবসময় প্রবলেম কিন্তু বেশি ভাববে, তবে প্রবলেম সলিউশন করতে পারবে। আমি 10টা প্রবলেম করে নিলাম, বই দেখে দেখে সলিউশন দেখে নিলাম, করে নিলাম, প্র্যাকটিস করলাম না। ম্যাথসে কিন্তু এভাবে নিউমেরিক্যাল সলভ করা ঠিক না, ফিজিক্সে ম্যাথসে ক্ষেত্রে এভাবে নিউমেরিক্যাল সলভ করা ঠিক না। সবসময় কোশ্চেনটা নিয়ে ভাববে, বেশি কোশ্চেনটা নিয়ে ভাববে, কি বের করতে বলেছে, যে বস্তুটাকে ডুবিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আমাকে তাহলে কি কি কোয়ান্টিটি, দুটো জিনিস মাথায় রাখবে যখন নিউমেরিক্যাল করবে। ফিজিক্সের নিউমেরিক্যাল ভীষণ সোজা, দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে আমার কি কি ডেটা বলে দেওয়া আছে আর কি কি ডেটা আমাকে বের করতে হবে। এবার আমি কি জানি, তার সম্বন্ধে কনসেপ্ট কি জানি, সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সবসময় কোশ্চেন নিজে করার সলিউশন করার চেষ্টা করবে। আর সব সময় যেখানে যাবে না কেন, মাথার মধ্যে সবসময় প্রবলেমটা যেন থাকে যে আমাকে ওটা কীভাবে ক্যালকুলেট করতে হবে। ওকে, তো স্বাভাবিকভাবে বলো, যখন এই বস্তুটাকে এখানে নিয়ে আসা হলো, নিশ্চয়ই তাহলে এক্ষেত্রে বস্তুর উপর একটা লব্ধি বলটা আমরা দেখে নেবো। যখন এখানে আছে তার লব্ধি বলটাকে দেখে নেবো, উপরে যাচ্ছে নিশ্চয়ই লব্ধি বলটা ঊর্ধ্বমুখী হবে, তাহলে সেই লব্ধি বলের মানটা আমরা বের করে নেবো। তাহলে ওই বলের জন্য সে নিশ্চয়ই এখান থেকে এখানে আসবে, তাহলে ওই বলের জন্য এর মধ্যে একটা ত্বরণ তৈরি হবে, তাহলে সেই ত্বরণের মানটাকে ক্যালকুলেট করে নেবো। তা ত্বরণ যদি আমরা পেয়ে যাই, তো ত্বরণ পেয়ে গেলে আমরা এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করে নিতে পারবো, সোজা হিসাব। তাহলে আমি দেখবো এই বস্তুটা যখন এখানে আছে এর উপর লব্ধি বলটা কত আছে। ঠিক আছে, নিশ্চয়ই লব্ধি বলটা ঊর্ধ্বমুখী, এরকম লব্ধি বল যদি ঊর্ধ্বমুখী না হতো নিশ্চয়ই বস্তুটা এখান থেকে এখানে যেত না আবার। তাহলে আগে সেই বলটা আমরা বের করবো, তার লব্ধি বলটা বের করবো। নেক্সট আমরা কী করবো, নেক্সট করবো ওই বলটা বের করার পর ওই বল থেকে এই বস্তুটার ত্বরণটা বের করবো। ত্বরণ পেয়ে গেলে আমরা বেসিক যে কাইনেমেটিক্সের যে সূত্র জানি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে এ জানা থাকলে এস ক্যালকুলেট করে নিতে পারবো, ত্বরণ জানা থাকলে বস্তুটার ত্বরণ যদি জানা থাকে তাহলে তার ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করে নেবো। এই যে ভাবনাটা আগে ভেবে নিতে হবে। চলো, তাহলে ভাসমান অবস্থায় আমি যখন বস্তুটা যখন ভেসে আছে, যখন বস্তুটা ভাসছে, অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশন, ভাসমান অবস্থায়, দেখো লিখছি ভাসমান অবস্থায়, ভাসমান অবস্থা আমি কি লিখতে পারি বলো? ভাসমান অবস্থা আমি লিখতে পারি নিশ্চয়ই যে এর প্লবতা বলটা নিশ্চয়ই ওজনের সঙ্গে সমান। আমি বলেছি যে যখন একটা বস্তু ভেসে আছে মানে নিশ্চয়ই প্লবতা বলটা সবসময় কি ঊর্ধ্বমুখী ক্রিয়া করে, ওজনটা সবসময় ক্রিয়া করে কি নিচের দিকে ক্রিয়া করে। তাহলে সে ভেসে আছে মানে এখন যা প্লবতা বলটা এর ওজনের সঙ্গে সমান, আর যদি সমান না হতো নিশ্চয়ই ভাসতো না। ঠিক আছে, আমি ভাষণের শর্ত আমি আরও ডিটেলসে পারবো। এখন এইটুকু শুধু জেনে রাখো, একটা বস্তু ভেসে আছে মানে নিশ্চয়ই প্লবতা বলটা ঊর্ধ্বমুখী বলটা তার ওজনের সঙ্গে সমান, যদি ওজনের সঙ্গে সমান না হতো ভাসতে পারতো না। ঠিক আছে, তাহলে ভাসমান অবস্থা, তাহলে এই বস্তুটার প্লবতা বল কত, তাহলে বস্তুটার প্লবতা বল কতটা অংশ জলের মধ্যে আছে, 3b/4। আমার এই আয়তনটা আমার দরকার। ঠিক আছে, তাহলে ভাসমান অবস্থায় আমি লিখতে পারি অবস্থায় প্লবতা বল, ঠিক আছে, ইজিক্যাল টু ওজন, প্লাবক বল দিস ইজ ইকুয়াল টু ওজন, বস্তুটার ওজন। ঠিক আছে, প্লাবক বলটা কত, প্লাবক বলটাকে বের করি, প্লাবক বলটা 3b/4, আয়তনটা হচ্ছে ভি রোজি, প্লাবক বলের ফর্মুলা আমরা জানি ভি রোজি। এখানে ভি বলতে 3b/4 ইন্টু রো, রোটা কি তরলের ঘনত্ব, সবসময় মাথা তরলের ঘনত্ব, তো তরলের ঘনত্ব আমি কি নিয়েছি রো ড্যাশড ইন্টু জি, দিস ইজ ইকুয়াল টু ওজন। ওজন হচ্ছে বস্তুর ওজন, বস্তুটার আয়তন আমরা জানি ভি, বস্তুর ওজন বের করতে গেলে আমাকে বস্তুর ভর জানতে হবে। ঠিক আছে, আমরা জানি ঘনত্ব ইজিক্যাল টু, সবসময় মাথা রাখতে হবে ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন। তাহলে আমরা এক্ষেত্রে কি জানি, বস্তুটার আয়তন জানি, বস্তুটার ঘনত্ব জানি, তাহলে ভরটা পেয়ে যাবো ভর ইজিক্যাল টু ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ভর ইজিক্যাল টু ঘনত্ব ইন্টু আয়তন, আয়তন হচ্ছে ভি, বস্তুটার আয়তন হচ্ছে ভি, আর ঘনত্ব বস্তুটার ঘনত্ব কি রো, তাহলে ভি রো ইন্টু জি। ভি রোটা হচ্ছে বস্তুটার ভর, ওকে, ভি রোটা ভর ইন্টু জি, সেটা হচ্ছে ওজন। তো ওই পক্ষে জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে জি ক্যান্সেল হচ্ছে, ভি অ্যান্ড ভি অলসো ক্যান্সেল। তা কী আছে রিমেনিং টার্ম, দেখো রিমেনিং টার্ম যেটা পড়ে আছে সেটা হচ্ছে 3 রো ড্যাশড ইজ ইকুয়াল টু 4 রো, মানে 3/4টা এখানে নিচে লিখে নিচ্ছি, তাহলে 3 রো ড্যাশড বাই 4, 3/4 ইন্টু রো ড্যাশড, দিস ইজ ইকুয়াল টু রো। ওকে, তাহলে এখান থেকে আমরা ফার্স্ট কী করবো, রো ড্যাশডের ভ্যালুটা ক্যালকুলেট করে নেবো। তাহলে রো ড্যাশড ইজিক্যাল টু কত হবে, এখান থেকে বলো রো ড্যাশড অর্থাৎ তরলের ঘনত্ব
এটা কত হবে, এটা আমাদের কাজে লাগবে। রো রেস্টটা থাকতে আসবে 4 রো বাই 3, 4 রো বাই 3। আমি রো রেস্টটা ধারটা এখানে লিখে রেখে দিচ্ছি। রো রেস্ট দিস ইজ ইকুয়াল টু পেলাম 4 রো বাই 3। আর তাহলে রো আর রো রেস্টের মধ্যে একটা সম্পর্ক অলরেডি আমরা বিল্ড করতে পারবো। চলো এবার আমাদের যেটা উদ্দেশ্য ছিল কি, তাহলে বস্তুটা যখন ডি ডিস্টেন্স নিচে আছে তখন বস্তুটার উপর লব্ধি বলটা দেখবো, ঠিক আছে। লব্ধি বল থেকে তাহলে আমরা ত্বরণ বের করবো, দেন ডিসপ্লেসমেন্ট ডি এর ভ্যালু ক্যালকুলেট করবো, কারণ আমার টার্গেট হচ্ছে ডি বের করা, ঠিক আছে। তাহলে কথা হয় বলো, তাহলে রো রেস্টটা আমরা জানি লব্ধি বলটা যখন ডি ডিস্টেন্স নিমজ্জিত অবস্থায়, এবার আমি ভাসমান অবস্থার ক্ষেত্রে আমরা ভাসমান অবস্থার ক্ষেত্রে কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে আমরা কি পেলাম, রো রেস্ট এবং রো এর মধ্যে একটা সম্পর্ক পেলাম। এবার নিমজ্জিত অবস্থায়, জলে নিমজ্জিত অবস্থায়, তরলে নিমজ্জিত অবস্থায়, তরলে নিমজ্জিত অবস্থায় তরলে নিমজ্জিত অবস্থায় আমরা কি লিখতে পারি, লব্ধি বলটা দেখবো, লব্ধি বল দেখো রেজাল্টিং ফোর্স, ওকে। লব্ধি বলটা কি হবে, তরলে নিমজ্জিত অবস্থায় লব্ধি বল কত হবে, লব্ধি বলটা কত হবে, লব্ধি বল ইজ ইকুয়াল টু, তাহলে এক্ষেত্রে দুটো বল ক্রিয়া করছে, একটা হচ্ছে প্লবক বল আর নিচের দিকে ক্রিয়া করবে ওজন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে প্লবক বলটা কত হবে বলো, প্লবক বল। তাহলে এখন এটা কি, এটা পুরোপুরি তরলের মধ্যে নিমজ্জিত আছে, তাহলে পুরোপুরি নিমজ্জিত আছে, অর্থাৎ এক্ষেত্রে প্লবক বল মাইনাস ওজন, এটা হচ্ছে এখন লব্ধি বল। তাহলে প্লবক বলটা কত হবে, নিশ্চয়ই একটা মাধ্যম মাত্রা থেকে ক্ষেত্রে প্লবক বলটা কিন্তু বেশি হবে, ঠিক আছে, তার ওজনের তুলনায়, কারণ ইনিশিয়ালি সে ভাস ছিল, নিশ্চয়ই প্লবক বলটা বেশি ছিল। তো চলো প্লবক বলটা কত হচ্ছে তাহলে বের করে নাও। প্লবক বলটা এখন পুরোপুরি ডুবে আছে, তাহলে প্লবক বলটা বের করার ফর্মুলা হচ্ছে ভি রো জি, যেখানে ভিটা হচ্ছে বস্তুর আয়তন, পুরোপুরি আছে বস্তুর আয়তন কত ধরেছিলাম, ভি ইন্টু রো। রো বলতে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, বস্তু না, তরলের ঘনত্ব কি ধরেছিলাম, রো ড্যাশ ইন্টু জি মাইনাস ওজন, বস্তুর ওজন কত বলো, বস্তুর ওজন, বস্তুর আয়তন ভি, ভি আর বস্তুর ঘনত্ব রো ইন্টু জি, এটা হচ্ছে তার লব্ধি বল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেলাম ভি রো ড্যাশ ভি রো জি, ওকে। এখানে আমরা রো ড্যাশের জায়গায় এই ওই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে ভি ইন্টু রো ড্যাশের জায়গায় আমরা কি বসাতে পারি, 4 ইন্টু রো বাই 3 ইন্টু জি মাইনাস ভি রো জি। এক্ষেত্রে এই রো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার রিমেনিং পার্ট যেটা আছে 4g/3 মাইনাস জি, 4g/3 মাইনাস জি, দিস ইজ ইকুয়াল টু 4/3 minus 1 into g, 4 minus 1 মানে 1/3 মানে g/3। ফাইনালি যেটা পেলাম সেটা কত পেলাম, g/3। ও সরি ভি কেন ক্যান্সেল করে দিচ্ছি, বোকার মতন তো আমি এটা করে দিচ্ছি, ভিরো আমরা কমন নিয়ে নেব, সরি ক্যান্সেল হবে না এক্ষেত্রে, ভি রো জি, সরি ভি, আচ্ছা এখানে আমরা কি করবো, ভি রো জি কমন নিয়ে নেবো, ভি রো জি কমন নিয়ে নেবো, কমন নিলে আমার যেটা থাকবে সেটা হচ্ছে 4/3 minus 1, this is equal to ভি রো জি 4/3 minus 1, that's mean 1/3, অর্থাৎ ভি রো জি ইন্টু 1/3 হচ্ছে এখন লব্ধি বল। তাহলে বস্তুটার লব্ধি বলটা যদি এটা হয় তাহলে বস্তুর উপরে এখন তারা ত্বরণ কত, তাহলে এই লব্ধি বলটা ডিরেকশন কি হবে, প্লবক বলটা যদি বেশি তাহলে লব্ধি বলটা ক্রিয়েট করবে আপওয়ার্ড ডিরেকশন। একটা বস্তুর উপর যদি আপওয়ার্ড ডিরেকশনে এত পরিমাণ বল ক্রিয়া করে তাহলে ত্বরণ কত ক্রিয়া করবে, ত্বরণ কত হবে, আমরা জানি ত্বরণ হবে, তাহলে এই বলের জন্য ত্বরণটা সৃষ্টি হবে, তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ ইজ ইকুয়াল টু কি জানো, ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা জানি বল বাই ভর। তাহলে বলটা এখানে লব্ধি বলটা কত হচ্ছে, এটা লব্ধি বলটা হচ্ছে ভি রো জি বাই 3, এটা বল বাই মাস, বস্তুটার ভর। তাহলে বস্তুটার ভর কত, তো বস্তুটার ভর অলরেডি তোমরা জানো, বস্তুটার ভর হচ্ছে বস্তুটার ভি আয়তন ইন্টু বস্তুটার ঘনত্ব, অর্থাৎ ভি ইন্টু রো।
তো এখান থেকে করো, যদি এক্ষেত্রে করো তাহলে এক্ষেত্রে ত্বরণ কত আসবে, তাহলে ভি রো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ত্বরণ ইজ ইকুয়াল টু তাহলে আসবে g/3। এটা আমি কি পেলাম, ত্বরণ। অর্থাৎ এই যে লব্ধি বলের জন্য, এই পরিমাণ লব্ধি বলের জন্য উপর দিকে কত পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে, g/3 ত্বরণ সৃষ্টি হবে। তো আমাকে কি বের করতে বলেছে, এখান থেকে তার এখানে যেতে কত সময় লাগবে। ডিস্টেন্সটা আমরা জানি কত, ডিস্টেন্স ডিস্টেন্স ইনিশিয়ালি বের করতো, ইনিশিয়ালি তার ভেলোসিটি 0, অর্থাৎ প্রাথমিক অবস্থায় এখন ভেলোসিটি কত 0 আছে, ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থায় ভেলোসিটি তুমি কাইনেমেটিক্সের সূত্র অ্যাপ্লাই করবো, s = ut প্লাস হাফ অফ a t স্কয়ার। ওকে, তো ইনিশিয়ালি এখন এর ভেলোসিটি 0, তার মানে ইনিশিয়ালি এটাই 0, তাহলে আমরা কি লিখতে পারি, s সমান হাফ অফ a t স্কয়ার। তো t স্কয়ার = আমরা কি লিখতে পারি, t স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 2s/a। তাহলে t = কি হবে, √2s/a। ওকে, তাহলে এক্ষেত্রে 2s, তাহলে এটা হবে √2 ইন্টু s, s বলতে এখানে ডিস্টেন্সটা 2d বাই a, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনটা কত পেলাম, g/3, অ্যাক্সিলারেশন কত পেয়েছি, g/3, ঠিক আছে। তাহলে টাইম কত হবে, তাহলে 3টা উপরে চলে যাবে, তাহলে ফাইনাল যে অ্যান্সারটা হবে, দেখো ফাইনাল অ্যান্সারটা আমি নিচে লিখে দিচ্ছি, এখানে লিখছি, মুছে দিই। তাহলে ফাইনাল অ্যান্সারটা আসবে t = উপরে যাচ্ছে 6 √6 ইন্টু d বাই g, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে t = যেটা পেলাম √6 d বাই g। তাহলে এটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল। ঠিক সিমিলার একটা ম্যাথ আছে, দেখবে সিমিলার ম্যাথস যেটা করবে সেটা হচ্ছে সেট 3 6 কোশ্চেন। এটা হোমটা আমাকে কমেন্ট করে জানাবে, সলিউশন করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে সবাই। এটা হোমটা সেট 3 কোশ্চেন নাম্বার, সেট 3 কোশ্চেন নাম্বার 6, সেম ম্যাথ, একই টাইপের ম্যাথ রয়েছে। ওকে, এই কোশ্চেনটা তোমরা সকলে সেট 3 এই কোশ্চেনটা সকলে সেন্ড করবে, সলিউশন করে সেন্ড করবে। সেট 3 6 কোশ্চেন এবং সেট 3 কোশ্চেন নাম্বার 5 যে কোশ্চেনটা আছে একটু বলি। সেট 3 কোশ্চেন নাম্বার, সেট 3 কোশ্চেন নাম্বার 5 যে কোশ্চেনটা আছে সেখানে টাইম বের করতে বলা নেই, সেক্ষেত্রে ঠিক সেম একটা বস্তু ভাসছে, তাকে নিচে টেনে ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা বের করতে বলেছে, টাইম না, সেক্ষেত্রে আমাকে এইচ এর ভ্যালু ক্যালকুলেট করতে, অর্থাৎ ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এটাও তোমরা সকলে ট্রাই করবে। বেসিক ফান্ডাটা হচ্ছে এটাই। ফার্স্ট এখন তোমরা লব্ধি বল বের করবে, নিমজ্জিত অবস্থায় লব্ধি বল, সেখান থেকে ত্বরণ থেকে টাইম বের করতে বলে এই ফর্মুলা তোমরা ইউজ করবে। আর যদি তোমাকে ডিস্টেন্স বের করতে হবে তখন তোমরা কি ফর্মুলা, অর্থাৎ এই যে কোশ্চেন নাম্বার 5 যে কোশ্চেনটা আমি একটু বলে দিই, সেট 3 5 কোশ্চেনটা তোমরা যেভাবে করবে সেটা হচ্ছে কোন ফর্মুলা ইউজ করবে না, কাইনেমেটিক্সে যে ফর্মুলা ইউজ করবে সেটা হচ্ছে v² = u² - 2gh। ওকে, তো v² = u² - 2gh, এখানে প্লাস অ্যাক্সিলারেশন দিয়ে যেতে যাচ্ছে, অ্যাক্সিলারেটিং মোশনই হবে। v² = u² + 2gh, ইনিশিয়ালি তার 0, অর্থাৎ v² = 2gh, যে ডিস্টেন্স বের করতে হবে তাহলে h হবে v²/2g। এখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। তাহলে এইচ এর ক্ষেত্রে তাহলে ফার্স্ট এই সেট 3 5 এর কোশ্চেনটা এইচ, আর সেট 3 6, অর্থাৎ আমি একটা কোশ্চেন করে দিলাম সেট 3 8 এ, বাকি দুটো কোশ্চেন সিমিলার কোশ্চেন। তোমরা এই দুটো কোশ্চেন বুঝে সলিউশন করার চেষ্টা করবে এবং প্রত্যেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে অ্যানসার। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা শুরু করবো আর্কিমিডিস ল এবং আর্কিমিডিস ল এর অ্যাপ্লিকেশন, তারপর আমাদের আছে পাস্কাল ল। ওকে, চলো আজকে এই পর্যন্ত, বাই, টাটা।